চকবাজারে দগ্ধ আরো 2 জনের মৃত্যু, নিহতের সংখ্যা এখন 69। এক মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর ঘোষণা মেয়রের, সিদ্ধান্ত মেনে নেবেন ব্যবসায়ীরা। পিলখানার শহীদ সেনাদের স্মরণে শ্রদ্ধা, বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি বিএনপির। নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ঢোকা নিয়ে প্রশ্ন, উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছেও। সিভিল এভিয়েশনের মামলা, পলাশ বিয়ে করেছিল চিত্রনায়িকা শিমলাকে। অভিজিৎ হত্যার 4 বছরেও ধরাছোঁয়ার বাইরে জিয়া সহ প্রধান আসামিরা, মুখ রক্ষার চার্জশিট দাখিলের অভিযোগ স্ত্রীর। আসামিরা গ্রেফতার হলে আদালতে সোপর্দ, বলছে তদন্ত সংস্থা। রাজধানীতে 2 হিমাগার থেকে 1200 মন পচা খেজুর ও 500 মন মেয়াদোত্তীর্ণ মাংস জব্দ, 32 লাখ টাকা জরিমানা। সরবরাহ হতো নামি দামি সুপার শপে। প্রাণ হারালেন রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে দগ্ধ আরও 2 জন। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়ালো 69 জনে। সোমবার রাত 11:15টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেনের মৃত্যু হয়। তার দেহের 28 ভাগ পুড়ে গিয়েছিল। তিনি রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় রিকশা চালাতেন বলে জানিয়েছেন তার স্বজনেরা। ঘটনার দিন আনোয়ার হোসেন চুড়িহাট্টায় রিকশা চালাচ্ছিলেন। আনোয়ারের সন্তানদের পাশে দাঁড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী ও স্বজনেরা। রাত 1:45টার দিকে সোহাগ নামে আরও একজনের মৃত্যু হয়। তার দেহের 60 ভাগ পুড়ে গিয়েছিল। 22 বছর বয়সী সোহাগ একটি প্রসাধনীর দোকানে কাজ করতেন। বাবা কাজের থেকে আসার টাইমে আমার বোনরে ফোন দিছে, তুমি কি খাইবা? কইছে আব্বা আমি পোলাও খাবো। কয় তাহলে আমি পোলাও নিলাম। পোলাও আনতে গেছিল আমার বাপে। পোলাও আনতে যায়া আব্বা ডাকে আমি গেছি যাওয়ার পরে আমি আব্বা কি আমার ডাকছেন, হ্যাঁ এমনি মাথায় লেগেছে, কথা কয় না। আমি পানি খাওয়া কয় না। আমি কই কি গলা হুগায় গেছে, পানি দিছি, একটা পানি দিছি আর সরকারের কাছে আবেদন, আমার ভাই সুবিচার চায়, ওর সংসার কিভাবে বাঁচবে সেই তিনি ব্যবস্থা করে দেয় সরকারে, নাইলে ওরা সারে বাঁচবে, ওদের কেউ নাই আগে পরে। এক মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদাম সরানোর ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। গতকাল সকালে নগর ভবনে সমন্বিত সভায় তিনি কথা বলেন। সভায় পুরান ঢাকাকে নিরাপদ করতে 2টি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়। অন্যদিকে অগ্নিকাণ্ড পরবর্তী করণীয় সভায় শিল্পমন্ত্রী ঘোষণা দেন, আগামী 6 মাসের মধ্যে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরানোর জন্য জায়গা প্রস্তুত ও বরাদ্দ দেওয়া হবে। প্রশাসনের সব সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা। নিমতলির অগ্নিকাণ্ডে শতাধিক মৃত্যুর ঘটনার পর দাবি ওঠে পুরানো ঢাকা থেকে কেমিক্যাল সহ সব ধরনের ঝুঁকিপূর্ণ শিল্প কারখানা সরিয়ে নেয়ার। সে সময় সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা নানা তৎপরতা শুরু করলেও এর দৃশ্যমান বাস্তবায়ন দেখা যায়নি। এবার চুড়িহাট্টা ট্র্যাজেডির পর আবারও সব মহল থেকে সেই পুরানো দাবি উঠেছে, নিরাপদ করতে হবে ঢাকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে এরই মধ্যে নড়ে চড়ে বসেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার সকালে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে জরুরি বৈঠকে বসেন মেয়র। ওয়্যার হাউসটা দূরে থাকতে পারেন, কিন্তু আপনাদের বিজনেসটা বা অফিস থাকতে পারে, এভাবে কিন্তু আমরা আপনাদের ব্যবসা চলমান থাকুক। পুরান ঢাকাকে আমরা কিছু সেগমেন্টে ভাগ করব। কয়টা সেগমেন্ট আমরা করতে পারি, সেগমেন্ট করে এটা আধুনিকায়নের একটা ছোঁয়া নিয়ে আসবো আমরা। 28 ফেব্রুয়ারি থেকে কারখানা স্থানান্তরের জন্য 2টি টাস্ক ফোর্স কাজ করবে বলে জানায় পুলিশ। কারখানা না সরালে ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন রাখার ঘোষণাও দেন মেয়র। সিদ্ধান্ত মেনে নিয়ে ব্যবসা স্থানান্তরে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। আমরা অবশ্যই রেসপন্সিবল, ব্যবসায়ীরা তো মানুষ, তো সুতরাং আমি মনে করি যে আমাদের এখন সময় এসেছে যে আমাদের রিলোকেশনগুলি খুবই দরকার। সকল গোয়েন্দা সংস্থাগুলোকে বলবো যে আপনারা খোঁজ খবর দেন আমাদেরকে। এবার যে নামবো একেবারে সত্যিকার অর্থে হাড়ঘাট বেঁধে, আমাদের আর কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা ছাড় দিব না ইনশাআল্লাহ। 1 এপ্রিলের মধ্যে পুরনো ঢাকা থেকে সমস্ত ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে নাগরিকদের যান মালের নিরাপত্তা নিশ্চিতের বিধান করবেন। এদিকে আগামী 6 মাসের মধ্যে কেমিক্যাল গোডাউন সরানোর জন্য জায়গা প্রস্তুত ও বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী। ঢাকা শহরে রেসিডেন্সিয়াল জায়গায় কোনো কেমিক্যালস হোয়াটএভার
হ্যাজার্ডাস কোনো কিছু থাকতে পারবে না, এদেরকে এখান থেকে সরাতে হবে। দুইটা পাশাপাশি থাকতে পারে না। 6 মাসের মধ্যে আমরা এটাকে যেটা টার্গেট দিয়েছি অবশ্যই আমরা, এবং কোথায় রিলোকেট করছে ইতিমধ্যে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে। দে আর ওয়ার্কিং অন ইট। প্রচলিত নীতিমালা যেগুলো আছে সেগুলো আমরা তোয়াক্কা করব না। দিস ইজ স্টেট ইমার্জেন্সি। আপনারা দাপ্তরিক নিয়ম কানুনের মধ্যে এটাকে আবদ্ধ রাখবেন না আর এক্সপ্লেনেশন দেবেন না। আই ওয়ান্ট টু সি ইট ইন নেক্সট মিটিং। 6 মাসের মধ্যে আমরা যদি চেষ্টা করি আমরা করতে পারবো, এবং আপনাদের এখানে সহায়ক যে সংস্থাগুলি আছেন আপনারা যদি সহযোগিতা করেন উইল বি সাকসেসফুল। প্রতিবার মারা যাবো আর আমরা এই বক্তব্য দেবার মিটিং করবো, এটা যেন আর না হয়। জায়গা বরাদ্দের আগে 6 মাস সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় করে কাজ করার পরামর্শও দেন মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এদিকে চকবাজারের ভয়াবহ আগুনে প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায় নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, একে অপরকে দোষারোপ করে দায় এড়ানোর সুযোগ নেই। চকবাজারের আগুন নিয়ে আলাদা রিটের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন উচ্চ আদালত। আজ এ বিষয়ে 3টি রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। দেখুন আমার করা একটি রিপোর্ট। চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে বিতর্ক চলছেই, সেই সঙ্গে চুলচেরা বিশ্লেষণ চলছে পুরান ঢাকাকে নিরাপদ করতে 9 বছর আগের উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে কর্তৃপক্ষের উদাসীনতা নিয়েও। এমন বাস্তবতায় উচ্চ আদালত বললেন, একে অপরকে দোষারোপ করে দায় এড়ানোর সুযোগ নেই। কাউকে না কাউকেই 67 জনের প্রাণহানির দায় নিতেই হবে। চকবাজারের আগুন নিয়ে রিটের শুনানির আগে কথা বলেন উচ্চ আদালত। কাউকে না কাউকে দায় নিতে হবে। আমরা একজন আরেকজনের উপরে দায় চাপিয়ে দিয়ে রক্ষা পাবো না। এবং আদালত বলেছেন যে আমাদের যে অর্থনৈতিক উন্নতি সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু এই সমস্ত ঘটনার কারণে আমাদের উন্নতি চাপা পড়ে যাচ্ছে। এদিন পুরান ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন ও কেমিক্যাল গোডাউন সরানোর বিষয়ে 9 বছরের আগের সুপারিশ বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন উচ্চ আদালত। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আমরা আসলে এটার অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেটা কারণ বা কে দায়ী ছিল বা অবহেলা ছিল বা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে পরবর্তীতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি আমরা রোধ করতে পারবো, সেটা ওনাদের কাছে থেকে রিপোর্ট আসার পরেই আমরা ভালোভাবে জানতে পারবো এবং ব্যবস্থা গ্রহণ করতে পারবো। মঙ্গলবার চকবাজার নিয়ে রিটের শুনানির দিন ধার্য করেছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনা কর্মকর্তাদের। গতকাল সকালে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। এদিকে ঘটনার নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিলখানা হত্যাকাণ্ডের কেটেছে 10 বছর, কিন্তু এই দীর্ঘ সময়েও শোকের ক্ষতে প্রলেপ পড়েনি এতটুকু। আর তাই প্রতি বছর 25 ফেব্রুয়ারি এলেই নিহত সামরিক কর্মকর্তাদের স্বজন, বন্ধু, সহকর্মী জড়ো হন বনানী সামরিক কবরস্থানে। শহীদ সেনা সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তাদের। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, খুব শিগগিরই বিস্ফোরক মামলার বিচার প্রক্রিয়া শেষ হবে। বিচারের প্রক্রিয়া প্রায় শেষ, এখন এই এক্সিকিউশনগুলো বাকি রয়েছে পর্যায়ক্রমে। আর এরা যারা বেশিরভাগই তো রয়েছে আমাদের জেলখানায়, এবং তাদের শাস্তি অনুযায়ী, মেয়াদ অনুযায়ী তারা যথাক্রমে যথাযথভাবে তাদের শাস্তির মেয়াদ শেষ করবে। 10 বছর ধরে শোক বয়ে চলা এই মানুষগুলো হারিয়েছে তাদের আপনজন। এমন ঘটনা যেন আবারও না হয়, তাই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন তারা। কি নির্যাতন, কি ব্যথা, কি কষ্ট, কত বড় হারানো, সেটা চিন্তা করা যায় না। এদিকে বিএনপির পক্ষ থেকেও পিলখানায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেনাবাহিনী যে তদন্ত করেছিল সেই তদন্ত এখনো পূর্ণাঙ্গ প্রকাশিত হয়নি, ফলে স্বাভাবিকভাবেই জাতির সামনে প্রশ্ন থেকেই গেছে যে এই ভয়াবহ ঘটনার পেছনে মূল কারা ছিল। বর্বরচিত এই হত্যাকাণ্ডের দায়ে 139 জনের মৃত্যুদণ্ড ও 185 জনের যাবজ্জীবন দেয়া হয়েছে উচ্চ আদালতে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ওঠা নিয়ে প্রশ্ন করলে স্পষ্ট জবাব মেলেনি বিমান প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কারো কাছেই। প্রতিমন্ত্রীর দাবি 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী পাশ কাটিয়ে কারো পক্ষেই বিমানে ওঠা সম্ভব নয়। তদন্ত কমিটি বলছে খতিয়ে দেখার পরই এ বিষয়ে জানানো হবে। এদিকে র্যাব বলছে কথিত ছিনতাই চেষ্টাকারীর নাম পলাশ আহমেদ। তার শরীর থেকে নকল বোমা উদ্ধার করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীকে প্রবেশের পর বিমানে ওঠা পর্যন্ত ডিঙাতে হয় 4টি নিরাপত্তা স্তর। নিরাপত্তা কর্মীদের সামনে প্রদর্শন করতে হয় মোবাইল, মানিব্যাগ, এমনকি সামান্য চাবি ডিঙো। মেশিনের মাধ্যমে স্ক্যান করা হয় তার পুরো দেহ। সেখানে প্রশ্ন ওঠে, নকল কিংবা আসল যাই হোক, বিমানবন্দরের নিরাপত্তা ভেদ করে পিস্তল নিয়ে কিভাবে প্রবেশ করলেন একজন যাত্রী। এর আগেও বেশ কয়েকবার বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হয়েছে বেশ কয়েকটি তদন্ত কমিটি, কিন্তু কোনো কিছুতেই উন্নতি হয়নি বিমানের নিরাপত্তার। বিশ্লেষকরা বলছেন, কর্তৃপক্ষ এখনই নিরাপত্তা নিয়ে যথাযথ ভূমিকা না নিলে ভবিষ্যতে ঘটতে পারে আরো বড় ধরনের দুর্ঘটনা। সেখানে হয়তো কোনো ল্যাক্স ছিল। যদি সে আদৌ কমপ্লিটলি প্লাস্টিকের হয় তখন হয়তো মেটালে আসবে না, কিন্তু তার বডি সার্চে বা স্ক্যানিংয়ে আসা উচিত। তো বাকি তদন্তে জানা যাবে। তবে যেহেতু সে ঘটনাটা ঘটিয়ে গিয়েছে, আমাদের এই ব্যাপারে একটা বলা যায় ওয়েক আপ কল, যে ভবিষ্যতে যেন আমাদেরকে আরও সতর্ক থাকি, আমরা এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। এদিকে বিমান প্রতিমন্ত্রী সোমবার দুপুরে বিমানবন্দরে এসে সংবাদকর্মীদের নিয়ে যান যে জায়গা এবং যে মেশিনের মাধ্যমে স্ক্যান করে বিমানবন্দরে প্রবেশ করেছিল কথিত ছিনতাই চেষ্টাকারী সে জায়গায়। এরপর সাংবাদিকদের সামনে স্ক্যান করা হয় কয়েকজন যাত্রীর মালামাল। তবে সেখানে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে বিমান সচিব জানান, ছিনতাই চেষ্টার ঘটনায় তদন্ত কমিটিকে 5 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর দাবি, নিরাপত্তা বেষ্টনী ভেদ করা কোনোভাবেই সম্ভব নয়। তবে পিস্তল নিয়ে বিমানের ভেতরে কিভাবে প্রবেশ, এমন প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি তাদের কারো কাছেই। কোনো লিকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে। তদন্ত টিম গঠন করেছি। তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র বাকি। এদিকে র্যাব জানায়, কথিত ছিনতাইকারীর দেহ তল্লাশি করে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তার শরীরে যে বিস্ফোরক সদৃশ যেটা পাওয়া গিয়েছে, সেটাতে কোনো রকমের বিস্ফোরক এখানে নাই। এটা একদম ফেক একটা জিনিস। রোববার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি মাঝ আকাশে উঠতেই পিস্তল নিয়ে ককপিটে এক যুবক প্রবেশের চেষ্টা করে। বিকেল 5টা 41 চট্টগ্রামে অবতরণের পর সেনাবাহিনী, বিমান বাহিনী ও র্যাব বিমানটি ঘিরে ফেলে। পরে মাত্র 8 মিনিটের প্যারা কমান্ডো অভিযানে নিহত হয় কথিত ছিনতাইকারী। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় সন্ত্রাস বিরোধী ও বিমান নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গতকাল রাত 9টায় সিভিল এভিয়েশনের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার বাদী হয়ে নগরীর পতেঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। নিহত পলাশ আহমেদ ও অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়। এদিকে বিমান ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদকে শনাক্ত করেছেন তার পরিবার। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা গ্রামে। পরিবারের সঙ্গে প্রায় সম্পর্কহীন পলাশ উচ্ছৃঙ্খল ছিল বলে জানিয়েছে তার বাবা। তিনি জানান, 1 বছর আগে চিত্রনায়িকা শিমলাকে বিয়ে করেন পলাশ। জেলা প্রতিনিধি শওকত আলী সৈকতের প্রশ্নের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কলেজে ভর্তি হওয়ার পর থেকে মনে করেন অবৈধ কথাবার্তা হতো না। মনে করেন ওই জানা যায় আগে মনে করেন বিয়ে সাথে করছে, নিজে বাপ মারও হোনা নাই, টাকা পয়সা নষ্ট হইলে তারপরে আমি বাইরে টাকা দিতাম না। গত শুক্রবার দুবাই যাওয়ার কথা বলে বাড়ি থেকে ঢাকায় আসে পলাশ। উচ্ছৃঙ্খল জীবনের অধিকারী পলাশ ছিল পরিবারের সঙ্গে প্রায় সম্পর্কহীন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা গ্রামের বাসিন্দা মুদি দোকানদার পিয়ার জাহান সর্দারের 4 সন্তানের মধ্যে সে দ্বিতীয়। সিমলারে 10 মাস আগে আমাদের বাসা আইছে, রাত্রে চলে গেছে। মনে করেন 1-1.5 মাস পরে আবার হয়তো আইসে। আবার এর মধ্যে আমরা ফেসবুকে দেখছি যে বিয়ে হয়েছে। স্থানীয় তাহেরপুর সিনিয়র মাদ্রাসা থেকে 2011 সালে দাখিল পাশ করে পলাশ আহমেদ। পরে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলেও প্রথম বর্ষেই পড়াশোনা ছেড়ে ঢাকায় চলে যায় সে। যুক্ত হয় ঢাকায় গান ও অভিনয়ের সঙ্গে। 1 বছর আগে বিয়ে করে চিত্রনায়িকা শিমলাকে। এটিই তার জীবনের কাল বলে দাবি এলাকাবাসীর।
দুবাই গেছে, মালয়েশিয়াতে গেছে, বিভিন্ন দেশ ঘুরছে যায়, কিন্তু থাকে না। 2 মাস 3 মাস থেকে আবার এসে পড়ে। নায়িকা লগে শুটিং করতে গিয়ে গানের ইয়াদ নামছে, বাবার তানে সময় সময় টেহানি তো নিয়ে না এই চাকরি ঢুকছে আর কি। ঢুকিয়া ওই মানে এই অবস্থা হয়েছে, অনেক কদিন পর আবার বিদেশ যায়। সিমলাকেও জিজ্ঞাসাবাদ করার দরকার 100%। আমি এটা বলতেছি, ওকে জিজ্ঞাসা করলে এটা বাইরে হয়ে যাবে কি ঘটনাটা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহিবি জাহান নামে পলাশ আহমেদের একটি অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টে দেয়া ছবিগুলো তার বাবা পিয়ার জাহান শনাক্ত করে বলে জানায় পুলিশ। সে মানে এলাকাবাসীর কাছ থেকে যে বিভিন্ন সময় দুবাই বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য টাকা পয়সা নিত, তার বিরুদ্ধে একটা চিটিং এর তার অভ্যাস ছিল। এর আগে 2014 সালে বগুড়ার সদর উপজেলায় মেঘলা নামে একজনকে বিয়ে করেন পলাশ। পরে তাদের ডিভোর্স হয়ে যায়। তবে তাদের 4 বছরের একটি ছেলে সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মুক্তমনা লেখক ও ব্লগার ডক্টর অভিজিৎ রায় হত্যার 4 বছর আজ। ঘটনার 4 বছর পর মামলার মূল আসামি বরখাস্তকৃত মেজর জিয়া সহ 4 জনকে গ্রেফতার না করে মামলার চার্জশিট দেয় ক্ষুব্ধ ও হতাশ অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এক ফেসবুক স্ট্যাটাসে একে তিনি অভিহিত করেন মুখ রক্ষার চার্জশিট হিসেবে। তবে মামলার তদন্ত সংস্থা বলছে, যেহেতু আসামির অনুপস্থিতিতেই বিচারের বিধান রয়েছে, তাই চার্জশিট দিয়েছেন তারা। আসামিরা গ্রেফতার হলে তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানায় তদন্ত সংস্থা। খান্নমাদ ডোমেলের রিপোর্ট। বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় লেখক ব্লগার ডক্টর অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। হত্যাকাণ্ডের পর তদন্তে সহায়তা করতে দেশে আসে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। 11টি আলামত পরীক্ষার জন্য নিয়ে যায় তারা। বইমেলার সিসি ক্যামেরার ছবি প্রকাশ করে গোয়েন্দা পুলিশ। এই হত্যার সঙ্গে জড়িত অভিযোগে বিভিন্ন সময় 11 জনকে গ্রেফতার করা হয়। প্রধান অভিযুক্তদের মধ্যে একজন মারা যায় বন্দুকযুদ্ধে। এ অবস্থায় গেল সপ্তাহে মামলার চার্জশিট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠায় কাউন্টার টেররিজম ইউনিট। তবে এক ফেসবুক স্ট্যাটাসে এটিকে মুখ রক্ষার চার্জশিট হিসেবে অভিহিত করেন অভিজিতের স্ত্রী। বন্যা আহমেদ নামের তার অ্যাকাউন্ট থেকে দেয়া স্ট্যাটাসে বলেন, প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী সৈয়দ জিয়াউল হকের টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। আরেক মূল পরিকল্পনাকারী আকরাম ওরফে আদনান ওরফে আবদুল্লাহ পলাতক। কিলিং স্কোয়াডের প্রধান মুকুল রানা বন্দুকযুদ্ধে নিহত। গেল 4 বছরে তদন্ত সংস্থা একবারও সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ করেন বন্যা। রাফিদা আহমেদ বন্যা তার সাথে FBI এর মাধ্যমেই এবং তিনি যখন এখানে বাংলাদেশ থেকে হাসপাতাল থেকে বিদেশ যান তার আগে আমাদের সাথে কথা হয়েছে। একটা মামলা মানে অনন্তকাল মানে তদন্তাধীনও রেখে দেওয়া যায় না, কারণ কিছু আসামি গ্রেপ্তার আছে, যদি আমরা চার্জশিট না দেই এরা হয়তো একটা সময় জামিনে বেরিয়ে আসবে। এই জন্য মানে বিচার কাজটা হয়ে গেলে আমরা এক ধাপে এগিয়ে গেলাম। এদিকে যেহেতু মূল আসামি গ্রেফতার হয়নি, তাই অভিজিতের পরিবারের আপত্তিকে স্বাভাবিক বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। দীর্ঘ 4 বছর পরে যে চার্জশিটটি দেওয়া হলো, সেখানে প্রধান আসামি যারা, তাদের একজন তো নিহত হয়েছেন, অন্যরা এখনো গ্রেপ্তার হয়নি। তাহলে বিচারটা কতদিনে হবে? সেইখানে তো অবশ্যই অভিযুক্তের পরিবারের আপত্তি থাকতেই পারে। প্রগতিশীল মুক্ত চিন্তার ধারা অব্যাহত রাখার স্বার্থে অভিজিৎ সহ সব ব্লগার হত্যার বিচার দ্রুত শেষ করা উচিত বলেও মন্তব্য তার। হোক বা বিচার প্রক্রিয়া। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। মেয়াদোত্তীর্ণ মাংস, খেজুর সহ শিশু খাদ্য রাখার দায়ে তেজগাঁওয়ের 2টি হিমাগারের মালিককে 32 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে একটি হিমাগার সিলগালা ও এর মালিককে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। র্যাব জানায়, অভিযান চালিয়ে এই 2 হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ 500 মণ মাংস, রমজানে বিক্রির জন্য রাখা 1200 মণ পচা খেজুর সহ শিশু খাদ্য জব্দ করা হয়। ছত্রাকের আবরণ পরে সাদা হয়ে গেছে খেজুর। কোনো কোনো বস্তায় দেখা গেল পচে লেপ্টে আছে একটা আরেকটার গায়ে। 2004 ও 2006 সালে আমদানি করা প্রায় 1200 মণ পচা খেজুর পাওয়া গেল রাজধানীর তেজগাঁওয়ে শিকাজু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি হিমাগারে। উদ্দেশ্য ছিল আসন্ন রমজানে বিক্রি করা। হিমাগারটিতে আরও মিলেছে মেয়াদোত্তীর্ণ জুস, কিশমিশ। অবৈধভাবে রাখা হয়েছে নানা ধরনের ভ্যাকসিনও। শুধু তাই নয়, মজুত করা সামুদ্রিক মাছ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। দেখা গেল পচা সাপও। গরুর মাংসের প্যাকেটে দেয়া হচ্ছে মহিষের মাংস। দুম্বার মাংসের মেয়াদ শেষ হয়েছে 6 মাস আগে। এসব খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে নামি দামি হোটেল, সুপার শপ, এমনকি পুলিশ হাসপাতালে। এখন যেটা বাইরে আছে এটা একদম নষ্ট হয়ে গেছে, এটা 24 ঘন্টার উপরে হয়ে গেছে, এটা ডিসপ্যাচ তো এমনি হয়ে গেছে। দুম্বার মাংস গত 5 মাস আগে ডিসপ্যাচ হয়ে গেছে। আমি গতকাল পর্যন্ত সাপ্লাই দিছি। মিনা বাজার, ডেলি শপ,
এবং স্বপ্নতে। র্যাব বলছে এসব খাদ্যপণ্যে মেয়াদ বাড়িয়ে স্টিকার লাগাচ্ছে খোদ হিমাগার কর্তৃপক্ষ। 800 মনের উপরে মাংস আমরা জব্দ করেছি, যেগুলি আজ থেকে প্রায় 5 মাস আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এবং প্রায় 1200 মনের উপরে খেজুর জব্দ করেছি। 32 লক্ষ টাকা জরিমানা এবং 18 জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডাদেশ করা হয়েছে। এদিকে সোমবার রাতে তেজগাঁওয়ের প্যারামাউন্ট হিমাগারে অভিযান চালিয়ে আমদানি করা মেয়াদহীন প্যাকেটজাত দুধ জব্দ করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরে একটি 6তলা ভবন হেলে পড়েছে। এ ঘটনার পর ভবনের আতঙ্কিত বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাসিন্দারা জানান, গতকাল দুপুর 12টার দিকে কামরাঙ্গীর চরের দক্ষিণ রসুলপুর এলাকার ওই ভবনটি কেঁপে উঠে প্রায় 3 থেকে 4 ফুট হেলে পড়ে। ডোবা ভরাট করে তৈরি বাড়িটির রাজুকের কোনো অনুমোদন নেই বলে জানিয়েছে সংস্থার কর্মকর্তারা। সোমবার দুপুর 12টার দিকে হঠাৎ কামড়ি দিয়ে একদিকে হেলে পড়ে কামরাঙ্গীর চরের এই 6তলা ভবনটি। মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়ে ভবনটির বাসিন্দারা। ভাগ হয়ে গেছে, 2 ভাগ হয়েছে, পরে মানুষ সবাই নাইমা গেছে। মার্কেটে চলে গেছি, আমার ফোন দিছে যে এরকম ভূমিকম্প হচ্ছে, বিল্ডিং ধসে যাইতেছে। আমি দৌড়ে যাচ্ছি, আমি মনে করছিলাম যে ভূমিকম্প উঠছে। পাশের বাড়ির ভাই আপনি এটা তত্ত্বই নামেন যে বিল্ডিং পড়ে যাইতেছে। তারপর মানুষজন ডাক্তার সব নামে গেছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। একে একে উদ্ধার করে ভবনটির 10টি পরিবারকে। বিচ্ছিন্ন করা হয় গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। এক পাশ প্রায় 2.5 ফিট 3 ফিট হেলে পড়ছে। এই জন্য বিল্ডিংটা যে কোনো মুহূর্তে হয়তো ধসে পড়তে পারে। হেলে পড়ার কারণ হিসেবে পুলিশ বলছে, বালু দিয়ে জলাশয় ভরাট করে ভবনটি তৈরি করেছিলেন বাড়ির মালিক। এইসব এলাকা ছিল হলে যে ডাবা জায়গা, বালু দিয়ে ভরাট করে তারপরে অনেকেই বাড়ি করছে। যেটা সঠিকভাবে পাইলিং করা উচিত সেগুলো ছিল না বিধায় হয়তো আজকে এই ধরনের এই যে বিল্ডিং হেলে পড়ার কারণ হতে পারে। এটি তৈরিতে রাজুকের অনুমোদন নেওয়া হয়নি জানিয়ে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাজুক কর্মকর্তা। রাজুকের যে নিয়ম ওই মেনে কিন্তু এটা করা হয়নি, এগুলো যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। এটার প্ল্যান কিভাবে হয়েছে কিংবা কোন ইঞ্জিনিয়ার করেছে বা স্ট্রাকচারাল কি ফল্ট আছে সেটা অফিসিয়ালি আমরা পরে আইন অনুযায়ী দেখব। বিল্ডিং তো অটোমেটিক্যালি এটার বসবাস অযোগ্য যখন হয়ে যাবে তখন সেটা ভেঙে ফেলতেই হবে। অবৈধভাবে বাড়িটি নির্মাণ করায় বাড়ির মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজুক। বিজিবি গ্রামবাসীর সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। গতকাল বিকেলে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় কথা জানান কমিটির প্রধান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দলও। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত 5 সদস্যের তদন্ত দল ঠাকুরগাঁর বহরমপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্রামবাসীর সঙ্গে কথা বলেন তারা। পরে কয়েকজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য নেন। বাকি প্রত্যক্ষদর্শীদের মঙ্গলবার বিকেল 5টার মধ্যে অতিরিক্ত জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আকারে ঘটনার বিবরণ জমা দিতে বলা হয়েছে। তদন্ত দলের প্রধান জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করতে সবার সহযোগিতা চান। সরকারের উদ্দেশ্যটা কি? সঠিক ঘটনাটা উদ্ঘাটন করে এখানে সে যেই হোক, যারা দোষী তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। তো আশা করি আপনারা আমাদেরকে সেই সহযোগিতা করবেন। এদিকে বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের 2 সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। নিহতদের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তারা। যাদের গরু দাবি করেছে তারা কেউ কেউ বাধা দিয়েছে, এর পরিপ্রেক্ষিতে গুলি করেছে, এই তথ্যগুলি তারা দিয়েছেন। সংশ্লিষ্ট আরো যে সকল পক্ষ আছে তাদের সাথে কথা বলার পর আমরা একটা সিদ্ধান্তে আসবো। তবে আমরা যেভাবে ধারণা করেছিলাম তথ্যগুলি পেয়ে গেছি। আমরা এতদিন মনে হয় যে বিচার হবে, আজকে মনে হচ্ছে যে সবাই ওপর থেকে আসছে, লোকজন আসছে, মিডিয়া জানছে, সবকিছু জানছে, বিধায় কিন্তু বিচারটা হবে। আজকে থেকে আবার তদন্ত ভালোভাবে শুরু হয়েছে। শুরু হওয়ার কারণে আমরা সুষ্ঠু বিচার অবশ্যই পাবো। আজকে হিসাব করে বুঝতে পারছি যে একটা বিচার হয় বা উপর থেকে যে হবে মনে হয়, আশা করি। আমরা চাই যেন এই নবাব হত্যার, এই সাদেক হত্যার সহ এই 6ষ্ঠ শ্রেণীর স্টুডেন্টের যেন এই হত্যার বিচার হয়। গত 12 ফেব্রুয়ারি বহরমপুরে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত 2 জন সহ 22 জনের নাম উল্লেখ করে 2টি মামলা করে বিজিবি। সময় সংবাদ, ঠাকুরগাঁও। প্রশ্নবিদ্ধ নির্বাচন গণতন্ত্রের অন্তরায় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। গতকাল বিকেলে ময়মনসিংহে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন।
এ সময় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। কেউ যেন পেছনের দরজা দিয়ে কিংবা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনে জয়ী হতে না পারেন। তৃণমূল পর্যায়ে উন্নয়নের জন্য সুষ্ঠুভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকারের কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গাজীপুরের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলার শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় টেক হাব কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার শতাধিক যুবক ও নারী উদ্যোক্তারা অংশ নেন। কর্মশালায় বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রিয় শপের প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম খান। এ সময় মাইক্রোসফট ইয়াং বাংলা টেক হাবের চিফ অপারেশন অফিসার সুলতানা রাজিয়া, ইয়াং বাংলা ও টেক হাবের জেলা সমন্বয়ক শাহিদ আক্তার স্বর্ণা উপস্থিত ছিলেন। দেশের প্রায় 6,500 যুবক ও উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে 64 জেলায় এ কর্মশালা হবে। ঠাকুরগাঁয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত 12 দিনে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 2 জন। এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 2টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায়, গত 12 ফেব্রুয়ারি জ্বর ও মাথা ব্যথা আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন বালিয়াডাঙ্গি উপজেলার মরিচাপা গ্রামের তাহের মিয়া। এক পর্যায়ে অচেতন অবস্থায় তার মৃত্যু হয়। একই লক্ষণ দেখা দেয় তার স্ত্রী, জামাতা ও 2 ছেলের। পরে একে একে তাদেরও মৃত্যু হয়। সবশেষ গতকাল মারা যায় তার 2 ছেলে। একই অসুস্থতা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাহের মিয়ার ছেলের বউ ও 2 বছর বয়সী নাতি। অজ্ঞাত এই রোগ শনাক্ত ও প্রতিকারের কাজ করছে স্বাস্থ্য বিভাগ। ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গিতে আর এক মেডিকেল টিম কাজ করছে রংপুর মেডিকেল হাসপাতালে। তারা ইতিমধ্যে স্যাম্পল কালেকশন করেছে এবং আইডিসিআরে পাঠিয়েও দিয়েছে। এখানে ওখান থেকে আসার পরে কনফার্ম বলা যাবে যে এই রোগটা আসলে কী রোগ। আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা সকলেই খুবই সচেষ্ট আছি এই ব্যাপারে। কুষ্টিয়ায় গুলিতে 1 জন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ইমদাদ মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি ও 100 ইয়াবা জব্দ করা হয়। পুলিশ জানায়, গত রাত 3:30টার দিকে কুমারখালী উপজেলার আদাবাড়িয়া এলাকায় দুদল মাদক ব্যবসায়ীদের মাঝে গোলাগুলি চলছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ইমদাদ নামে একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাঁদপুরে মোবাইল ফোন ও টাকা সহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে সদর মডেল থানায় সদর সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ চৌধুরী জানান, রোববার রাতে শহরের ট্রাক রোড এলাকার এক ওষুধ বিক্রেতাকে অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে প্রায় 1 ঘন্টা পর ওই এলাকা থেকে ইউসুফ আলী নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ। পলাতক রয়েছেন তার সহযোগী রাসেল। জয়পুরহাটে হত্যা মামলায় 2 সহোদর সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে সদর উপজেলার চক বরকত এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, রোববার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর 70 বছরের বৃদ্ধ নবীবর রহমানকে ছুরিকাঘাত করে ধান খেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকালে নিহতের ছেলে বাদী হয়ে 3 জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পরে একই গ্রামের রাসেল, আজম ও সোহাগকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দৈনিক যুগান্তরের সাংবাদিক আবু জাফরের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দৈনিক যুগান্তরের সাংবাদিক আবু জাফরের মুক্তির দাবি জানান বক্তারা। দিনাজপুরের হিলিতে মাদক চোরাচালান ও মানব পাচার বন্ধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে গোহারা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালি বের করে জয়দেবপুর 20 বিজিবি ব্যাটালিয়ন।
র্যালিটি আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে আবারও সেখানে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ভারতে 14 মাস কারাভোগের পর বাংলাদেশি কিশোরকে ফেরত পাঠিয়েছেন ভারত সরকার। গতকাল দুপুরে হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে ভারতীয় অভিবাসন পুলিশ। পরে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়। হিলি ইমিগ্রেশন ওসি ফিরোজ কবির জানান, গত বছরের শুরুর দিকে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে জিল্লুর রহমান। এ সময় বিএসএফ তাকে আটক করে কারাগারে পাঠায়। ঝিনাইদহে 5 দিনব্যাপী নাট্য প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছেন। গতকাল সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রশিক্ষণপ্রাপ্ত নাট্যকর্মীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাট্য সংস্থার প্রতিষ্ঠাতা বিশ্বনাথ ভট্টাচার্য সহ অনেকেই উপস্থিত ছিলেন। গত 21শে ফেব্রুয়ারি অঙ্কুর নাট্য একাডেমির উদ্যোগে ঝিনাইদহে শুরু হয় 5 দিনব্যাপী নাট্য প্রশিক্ষণ কর্মশালা। এতে 30 জন নাট্যকর্মী অংশ নেন। শরীয়তপুরে শুরু হলো 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মেলা উপলক্ষে একটি র্যালি বের করা হয়। এতে ব্যানার ফেস্টুন সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। পরে সদর উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। প্রথম দিনেই মেলার বিভিন্ন স্টলে কৃষি প্রযুক্তির নানা বিষয় তুলে ধরা হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চকবাজারে দগ্ধ আরও 2 জনের মৃত্যু, নিহতের সংখ্যা এখন 69। 1 মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর ঘোষণা মেয়রের, সিদ্ধান্ত মেনে নেবেন ব্যবসায়ীরা। পিলখানার শহীদ সেনাদের স্মরণে শ্রদ্ধা, বিস্ফোরক মামলার বিচার শেষ পর্যায়ে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি বিএনপির। নিরাপত্তা বেষ্টনীর ডিঙিয়ে কথিত ছিনতাইকারীর বিমানে ঢোকা নিয়ে প্রশ্ন, উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছেও। সিভিল এভিয়েশনের মামলা, পলাশ বিয়ে করেছিল চিত্রনায়িকা শিমলাকে। অভিজিৎ হত্যার 4 বছরেও ধরাছোঁয়ার বাইরে জিয়া সহ প্রধান আসামিরা, মুখ রক্ষার চার্জশিট দাখিলের অভিযোগ স্ত্রীর। আসামিরা গ্রেফতার হলে আদালতে সোপর্দ, বলছে তদন্ত সংস্থা। এবং রাজধানীতে 2 হিমাগার থেকে 1200 মন পচা খেজুর ও 500 মন মেয়াদোত্তীর্ণ মাংস জব্দ, 32 লাখ টাকা জরিমানা। সরবরাহ হতো নামিদামি সুপার শপে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।